সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় এই সময়, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব, বিএনপি, এবং এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট। পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগেরবার আগুনের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ। বনানীর আগুনে আহত আরও একজনের মৃত্যু। ভবনটির ফায়ার এক্সিট সংকীর্ণ, ব্যবহার অনুপযোগী, জানালো তদন্ত দল। ফৌজদারি মামলা দায়ের। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা। অগ্নি নিরাপত্তা যাচাইয়ে 15 দিনের অভিযান শুরু রোববার। বগুড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত, আনা হল ঢাকায়। নোয়াখালীতে দুর্ঘটনায় নারী সহ 4 জন নিহত। এবং চতুর্থ ধাপে দেশের 106 উপজেলায় ভোট রোববার। 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার যেটি শিরোনাম সেটি আমরা দিয়েছি এই সময়। অর্থাৎ আপনারা জানেন যে গত দুদিনে দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকার বনানীতে একটি, এবং এরপরে গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারের একাংশে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এছাড়া আমরা যেটি শিরোনামে পড়লাম যে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন হবে আগামীকালকে। 106টি উপজেলা আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া রাজনীতিতে সাম্প্রতিক যেসব বিষয়গুলো আলোচিত হচ্ছে সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে আলোচনা শুরু করতে চাই। আমরা দেখেছিলাম যে বনানীতে যে আগুনের ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাস্থলে আপনাদের দলের মহাসচিব তিনি গিয়েছিলেন, পরিদর্শন করেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তো সেখানে তিনি যে মন্তব্যটি করেছেন সেটি হচ্ছে যে সরকারের অব্যবস্থাপনা এবং সরকারের ব্যর্থতার কথা তিনি বলছেন এই বনানীর অগ্নিকাণ্ডের বিষয়ে। তো এই যে সরকারের অব্যবস্থাপনা কিংবা ব্যর্থতা, এটি কি আসলে আগের ঘটনার জের? আমরা যদি বলি যে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকা শহরে কিংবা দেশে ঘটছে, বিভিন্ন সময়ে ঘটছে, আসলে আমাদের যে সরকারগুলো ছিল বিভিন্ন সময়, সবারই কি এর দায় আছে কিনা এর পেছনে? না, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাকেও বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। এ ব্যাপারে আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। নিঃসন্দেহে সবার দায় আছে, কারণ 48 বছর পেরিয়ে তো আমরা এসেছি। শাসন ক্ষমতায় বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, জাতীয় পার্টিও ছিল। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে যার যেটা কাজ না, সে সেই কাজটায় পাণ্ডিত্য দেখাতে যখন যায় তখন হয় একটা সমস্যা। আর যার যেটা কাজ, সে চুপ করে হাত গুটিয়ে বসে থাকে যে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নির্দেশ কখন পাবে বা উনি কিসে খুশি হবে, সেই ধরনের কাজ করা এবং সেই ধরনের কথা বলা। অর্থাৎ জবাবদিহিতার যে একটা বিষয় অন্তর থেকে উৎসরিত, সেই জবাবদিহিতার বিষয়টা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে আমাদের দেশে। স্বাধীনতার মূল চেতনার সঙ্গে প্রচণ্ড রকম সাংঘর্ষিক এটা। এবং এই যে মানুষগুলোকে আমরা কিছুদিন পরপরই জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যেতে দেখছি, আমাদের অনুভূতিটা তাৎক্ষণিক জাগ্রত হয়, তারপরে এটা ধীরে 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 সেই সলতে দেয়া প্রদীপের মতো আস্তে 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 করে একসময় নিভে যায়। আমরা ভুলে যাই, আরেকটি সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়, ওইটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এই ঢাকা শহরে বিশেষ করে, সারা দেশের কথা যদি আমি বাদও দেই, ঢাকা শহরে যে মেট্রোপলিটন গভর্নমেন্টের একটা দাবি, এটা প্রয়াত মেয়র জনাব হানিফ সাহেবের সময় থেকে প্রস্তাবনাটা হয়েছিল। তার পরবর্তীতে তো আবার সাদেক হোসেন খোকা সাহেবও মেয়র ছিলেন। সুতরাং ওই দায় যদি আপনি ওইভাবে ভাগ করতে যান, নিঃসন্দেহে সবার দায় আছে। তবে সেই দায়ের মাত্রাটা কম বেশি বিচার করতে গেলে এখন যেভাবে প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনের একটু অংশ হিসাবে, এটার ব্যাপারে একটা সাংঘাতিক রকমের দায়বদ্ধতা তাগিদ থেকে উচ্চারিত হওয়া উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একটা এত বিশৃঙ্খল অবস্থা পৃথিবীর কোনো দেশের কোনো রাজধানীতে আছে আমাদের জানা নেই। আপনারা জানেন যে সম্প্রতি যেটা ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স, যেটা সেখান থেকে সর্বশেষ জরিপে বলা হয়েছে যে ট্রাফিক সিস্টেমের দিক থেকে ঢাকা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম শহর। আর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট কাউন্সিল যারা, তারা বলেছে এটা হচ্ছে দ্বিতীয় নিকৃষ্ট শহর, প্রথমটা হচ্ছে দামেস্ক। তো আমাদের তো চেতনার বোধোদয় হচ্ছে না।
না হয়ে আমরা বরঞ্চ রাজনৈতিকীকরণ করার মধ্য দিয়ে এবং কোনো রকম দায় এড়িয়ে লিপ সার্ভিসের মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করতে চাচ্ছি। এতে হবে না, এতে হবে না। কারণ এই ঢাকা শহরের অধিবাসী যারা, তাদের বিভিন্ন কাজকর্ম অর্থাৎ তাদের দৈনন্দিন কর্মকাণ্ড নির্বাহের জন্যে 47টি প্রতিষ্ঠান কাজ করে, 60টি মন্ত্রণালয় কাজ করে। এ তো জঙ্গলি শাসনের চেয়েও জঘন্য একটা অবস্থা। এইভাবে তো চলতে পারে না। রাজনৈতিকরণ কি এটার বিষয়টা স্পষ্ট করবো কিনা, এই যে এইরকম আমরা যদি একজন আরেকজনের উপর ব্যর্থতার দায় দিয়ে দায়িত্ব সারি, তাহলে কি সমস্যার সমাধান আসবে কিনা? না, দায়িত্বটা মূলত বর্তাবে যারা এখন চেয়ারে বসা আছেন তাদের উপরে। জি, সহযোগিতা করাটা হলো অন্যদের ব্যাপার। জি, সেই সহযোগিতার ক্ষেত্রে গিয়ে তো সমালোচনা আসবেই। সমালোচনা যদি না করা হয় সেটাও দায়বদ্ধতাকে তো ফাঁকি দেওয়া হলো, যে বিরোধী দল তো কিছু বলছে না। জি, সেখান থেকে দেখতে গেলে বিরোধী দল যারা থাকে তারা সচরাচর এই ধরনের কথাবার্তাই বলে। কিন্তু যেহেতু 48 বছরের মাথায় এই সরকার স্বাধীনতার সমস্ত সোল এজেন্ট বলে কথায় কথায় নিজেদেরকে দাবি করে, নিজেদেরকে রোল মডেল হিসাবে দাবি করে, সেই ক্ষেত্রে দায়িত্বের বেশিরভাগ অংশ তাদের দিকেই যায়। কারণ এরকম সুযোগ তো কেউ পায়নি। যেভাবেই হোক, মানে গণতান্ত্রিক হোক বা দোঁয়াশলা গণতন্ত্রের মাধ্যমে হোক, এই সরকার তো ক্ষমতায় আছে এবং গণতন্ত্র বলে বলে চিৎকার করছে। সুতরাং তাদেরকেই দায়ভারটা বেশি নিতে হবে, সমালোচনাও তাদেরকে শুনতে হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এইটার মানে সহজ সমাধানের বেস পয়েন্ট যেটা, সেটা হলো যে এই 47টা প্রতিষ্ঠানের আওতায় একটা শহর সুরক্ষিত থাকতে পারে না। 60টি মন্ত্রণালয়ের আওতায় একটি শহর সুরক্ষিত থাকতে পারে না। মেট্রোপলিটন গভর্নমেন্ট আপনি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন, উন্নয়নশীল এবং উন্নত দেশে মেয়রের হাতেই এই গভর্নমেন্টের ক্ষমতাটা থাকে। এখানে এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে যা খুশি তাই হচ্ছে। কত উদাহরণ আপনাকে দেব। রাস্তায় পড়ে মানুষ মারা যাচ্ছে, তারপরে গর্তের মধ্যে হঠাৎ করে পড়ে যাচ্ছে, একটু বৃষ্টি হলে হাঁটু পানি কাদা পানিতে একাকার মানুষের জীবন। এই যে রমজান আসছে সামনে, দ্রব্যমূল্য এখন থেকে এমনভাবে বাড়া শুরু করেছে, পুলিশ বলছে চাঁদাবাজদের ঠেকাতে পারলে হবে, অমুকে বলছে 15 দিনের মধ্যে ট্রাফিক সিস্টেম ঠিক করে দেব। এই যে যার যেটা কাজ না, সেটা না করে অন্য কথা বলে দায় সারার যে একটা প্রচেষ্টা, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে দেশপ্রেমের তাগিদে উৎসারিত যদি কোনো চিত্ত থাকে, সেটাকে ব্যবহার করার কাজ করতে হবে। কোথায় কোন দুর্ঘটনা ঘটছে সেইটার জন্য ফলাও করে প্রচার করতে হবে যে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী তিনি এটা মনিটরিং করছেন। এইটা ওই মুহূর্তে মানুষের জীবন পুরো অঙ্গার হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে এইটা কোনো খবর না। জি, ধন্যবাদ আপনাকে। কাজী ফিরোজউদ্দিন, আপনার কাছে আসতে চাই, নগর সরকারের কথা বলছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এই নগর সরকারের কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনছি, তো এবং এই নগর সরকার না থাকার কারণে অর্থাৎ ঢাকার এই যে তিনি যেটি বললেন যে 47টি সংস্থা বা এই যে এইরকম থাকার কারণে নানান অব্যবস্থাপনা বা সুষ্ঠুভাবে কিছু করা যায় না, এই কথাটা তো আমরা বিভিন্ন সময় শুনি এবং যখন এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তখন আরো বেশি জোরে করে আলোচিত হয়, কিন্তু সমাধানটা আসছে না কেন? নগর সরকার থাকলে কি হইতো? আগুন নিবেইতো দিয়া আগুন এই যে জ্বলছে এটা বন্ধ করতে পারতো? এটা দুর্ঘটনা। আগুন কেন হয়, কেন লাগে সেটা দেখতে হবে। ভবন তো করবেই মানুষ, পুরাতন ভবন হবে, আজ যে ভবনটা হবে 100 বছর পর সেটা পুরাতন হয়ে যাবে। আমি পুরান শহরের এমপি, সেইখানে তো 150 বছর সব বিল্ডিং এর, তো সেখানে কয়দিন আগুন লাগতেছে। এখানে প্রশ্ন হচ্ছে যে পুরান শহর নতুন শহর কিন্তু মোটামুটি একাকার হয়ে গেছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুর্ঘটনা ঘটছে, এটা দুর্ঘটনা। এখন কি জানা গেছে কিভাবে আগুনটা লেগেছে, কারাই জন্য দায়ী? প্রশ্ন হচ্ছে যে ভবন তো ধরেন একটা ভবন উঁচু করছে, তো কিছু হলে ভবনের মালিককে দায়ী করলে সেখানে আমার কোনো বলার কিছু নাই। ভবনের মালিক ভবন করছে, সে পর্যাপ্ত ফায়ার এসকেপ সিঁড়ি হয়তো করতে পারে নাই, কিন্তু ফায়ার এসকেপ সিঁড়ি করে কী হতো যখন আগুন লেগে যায়? এখন এখানে যারা বাসিন্দা থাকে, যারা কাজ করে যে অফিসগুলো, তারা কি দায়িত্ব পালন করে? তাই দেখেছে যে ওই অফিস যে নিছেন ভাড়া, মালিক তো ভাড়া দেয়, তিনি কি তার কাজটা ঠিক মতন করেছেন? উনি ইলেকট্রিক কাজগুলো করেন যেনভাবে। আজকাল প্রত্যেকটা অফিসে দেখবেন পার্টেক্স দিয়ে সাজানো হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রত্যেকটা অফিসে একটা মানে গোডাউন বানানো ফেলেছে। এটা একটা মনে হয় যে বোমার আড়ত। এই যে যার মতো বিল্ডিং বানায়, যে যার মতো সাজানো, বানায় এবং সাজায়, দুটোই বলছি। এইসব ক্ষেত্রে যে বিল্ডিংটা 18 তলা করার কথা সেটা 23 তলা হয়ে গেল। এটা তো করলো, কিন্তু যে ওই বিল্ডিং এ যারা ভাড়া নিল, তারা যে সাজাইলো, সাজঘর বানাইলো সুন্দর করে অফিসগুলো, তাই তো শুধু পার্টেক্স দিয়ে, অর্থাৎ লাগানোর সাথে আগুনটা জ্বলবে এত। এইখানে যারা কর্মচারী তারা ওখানে কি করে? তারা সিগারেট খায়, তারা ওখানে চা বানাইতেছে, তারা ওখানে পাক করে খাইতেছে,
অর্থাৎ যে কোনো সময় আগুন লাগতে পারে যে কোনো ভবনে। এই ভুলগুলো তো এইটা যারা দেখার- ব্যবহারকারী তারা করছে, কিন্তু আমি বল যাদের দেখার কথা এইসব, তাদের কি কোনো দায় নেই? তারা যাইতে দেখে যে বিল্ডিংটা ভালো আছে, ফায়ার এসকেপ মানে সিঁড়ি আছে কিনা, অগ্নি নির্বাপক সমস্ত কিছু রাখা আছে কিনা, ফায়ার ফাইটিং সমস্ত দেখবে রয়ে গেছে ওখানে। কিন্তু এইটাতে যখন আগুন লাগে সবাই ব্যবহার করতে পারে না, অথবা দেখা গেছে দীর্ঘদিন অকেজো জিনিস পড়ে আছে। এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের সবাইকে সচেতন হইতে হবে। কি কার দোষ দেবো? আগুন কি এই যে লালবাগ চকবাজার হলো, এটা তো চুরিহাটটা। বহুতল ভবন ছিল না, এখানে কেন হয়েছে? এটা কোন সরকার দায়ী? কাঁচা বাজারে হলো, সেটাও তো ভবন না, তো এটা কেন হয়? এটা দেখতে হবে। প্রশ্ন হচ্ছে কি যে এটা একটা দুর্ঘটনাই দেশে এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে প্রতিদিন, লঞ্চ দুর্ঘটনা হচ্ছে, এইটা তো এটা দুর্ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে ওই লঞ্চে ফিটনেস সার্টিফিকেট ছিল কিনা, অতিরিক্ত লোক উঠছে কিনা। শুধু যারা মালিক তাদের দোষ দেবেন, যে সমস্ত লোক দৌড়ে ওঠে সবাইকে বাদ দেওয়ার পরও, লঞ্চ ছাড়ার পরও নদীর মধ্যে থেকে উঠে, তাদের দোষ দেবে না। তারা তো ট্রেনের ছাদে উঠতেছে, তো মৃত্যু ঝুঁকি নিয়ে উঠতেছে প্রতি মুহূর্তে। ট্রাফিক সিস্টেমের কথা বলতে একদম ভেঙে পড়েছে, কারণ সিগন্যাল বাতি জলে নেবে কিন্তু ট্রাফিকে হাত লাগাই রাখছে, দীর্ঘ লাইন হচ্ছে। আমরা বারবার বলেছি যে সিগন্যাল বাতিগুলো কাজ করতে দেন, প্রত্যেকটা সিগন্যাল বাতি কিন্তু কাজ করতেছে, দুটো খুব একটা দুটো হয়তো নষ্ট আছে। তা আমরা বাইরে থেকে এই ট্রাফিক হাত দিয়ে ম্যানুয়াল করে যখনই ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকি, তখন দেখবেন যে প্রত্যেকটা সিগন্যাল বাতি মেনে চলতেছি। ক্যান্টনমেন্ট থেকে লক্ষ লক্ষ গাড়ি পার হয়ে যাচ্ছে, কোথাও 1 মিনিটের জন্য দাঁড়িয়ে। কিন্তু বাইরে আসলে কিন্তু অন্যরকম এখন চিত্র। এই যে ট্রাফিক দাঁড়িয়ে হাত দিয়ে গাড়ি থামাই দিচ্ছে, এদিকে থামাই দিচ্ছে, ওইটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে তো দিচ্ছে একদিকে, আর এইদিকে 1 মাইল 1.5 মাইল লাইন পড়ে যাচ্ছে। এটার জন্য তারা দেয়। তা এখন সরকার, অতীতে তো সরকার ছিল, তারা ছিল, আমরাও ছিলাম। এই যে সিডর হয়, ঝড় হয়, বন্যা হয়, আপনি কাকে দোষ দেবেন? কোন সরকার? এটা বন্যা কি কোনো সরকার ফেলে দিবে? বন্যার পরে সরকার সেটাকে ট্যাকেল করতে পারছে কিনা, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারছে না, সেটা আপনি দেখবেন। এই যখনই আগুনটা লেগেছে, ফায়ার ব্রিগেড গেছে, অসংখ্য মানুষ তাদের দায়িত্ব পালন করবে কেন? অত বড় বিল্ডিং, কিন্তু উৎসুক জনতা রাস্তা ঘিরে রাখছে, একটা গাড়ি ঢুকতে 5 মিনিট দেরি হয়েছে, 10 মিনিট দেরি হয়েছে। এখানে আমাদের কিন্তু সচেতনতার অভাব। যদি মানুষগুলো আরও একটু তো যাইতে পারতো। তারপরে প্রশ্ন হচ্ছে যে আমাদের ফায়ার ইকুইপমেন্ট আছে কিনা, উদ্ধার যন্ত্র সব ঠিক মতন আছে কিনা। একটা যন্ত্র তো যথেষ্ট না, 2টা যথেষ্ট না। এই সমস্ত হাইরেজ বিল্ডিংয়ে যে ধরনের যন্ত্র থাকা দরকার, সেইগুলো এই মুহূর্তে আনতে হবে, সেইগুলো আনতে হবে। এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে যে এই বিল্ডিংয়ে কারা থাকে, ওখানে পার্ক করতে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার দিয়া, এইখান থেকে যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড হতে পারে, এবং একটা তালা হলেই সব কিন্তু পুড়ে যাবে। এই আপনার এখানে এই যে আপনার একটা মিডিয়া, এর কি ধরনের সাজগোজ আছে আপনি দেখছেন? খোদাই না করুক যদি কোনো রকম কোথাও জায়গায় শর্ট সার্কিট কিছু হয়, এখানে কিন্তু ঝামেলা হবে। অর্থাৎ এইটা সচেতনতা রাখতে হবে সবাইকে। সরকার একটি জিনিস সে সব দেখবে বাইরে থেকে, আর সরকার যে প্রত্যেকটা বেডরুমে ঢুকে দেখবে যে আমার বাড়ির গ্যাস এইটা জ্বালাইছে কিনা, চুলাটা নিভেছে কিনা, সরকারের দায়িত্ব না, জনগণকে দায়িত্ব দিতে হবে। আপনি বলছেন যে মূল দায়িত্বটা নাগরিকদেরকে নিতে হবে। নাগরিকদের জি, বেশি দায়িত্ব ধন্যবাদ নিতে আপনাকে। হবে। মঞ্জু ভাই, আপনার কাছে আসছি। এখানে একটা কথা সঞ্জীবের কাছ থেকে একটু আমি 20 সেকেন্ড, জি। সেটা হলো যে সব জায়গায় এই যে মেডিকেল সায়েন্সে কিন্তু একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান মেডিকেশন। আপনি যদি আগে প্রতিরোধ শক্তিটা গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু চিকিৎসার আর দরকার করে না। যেটা মূল সুর যে ফিরোজ ভাই যে কথাটা বলেছেন যে হ্যাঁ কি করবে এইসব জায়গায়, কি করার বিষয় না, অপরাধ তো সারা পৃথিবীতে হয়, কিন্তু সেটার দৃষ্টান্তমূলক সাজা হয়। রাইট। আমাদের এখানে যথেষ্ট পর্যাপ্ত আইন আছে, কিন্তু আইনের প্রয়োগের দৃষ্টান্তমূলক উদাহরণ নাই। জি। এটাও একটা বড় ত্রুটি। ধন্যবাদ আপনাকে। মঞ্জু ভাই, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে গুলশানের যে ডিএনসিসি মার্কেটের আগুন, দক্ষিণের মেয়র বলেছেন যে এইটার পেছনে কোনো নাশকতা আছে কিনা সেটি তদন্ত করার জন্য ফায়ার সার্ভিসের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। তো এই ধরনের একটি ঘটনা এখনো পর্যন্ত, মানে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে কিন্তু পুরো বিষয়টা তো এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি, উদ্ধার কাজ চলছে, তল্লাশি চলছে ইত্যাদি। এর আগে এই ধরনের মন্তব্য আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। দুজন অত্যন্ত অনলবর্ষী বক্তা এবং জনপ্রিয় রাজনীতিবিদের সামনে কথা বলা কঠিন, তারপর আরেকজন রাজনীতিবিদের মন্তব্য নিয়েই কথা বলা। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার আজকে এই রকম একটি কথা আপনার এখানে আসবার আগে আমার ডিবিসির নিউজ রুমে আমরা আলোচনা করছিলাম। তখন আমি আমার এক সহকর্মীকে বলছিলাম যে 2017 সালে যখন 1 জানুয়ারি আগুনটি লাগে, 2রা জানুয়ারি, সেই আগুনের ফুটেজটা এনে ওই ছবিটায় কি কি নির্দেশনা, কি কি কথা বলা হয়েছিল আর আজকে কি হয়েছে, দুটা পাশাপাশি দিয়ে একটা স্টোরি করে দেন।
এবং আমি দেখছিলাম সেই পুরনো ফুটেজটা, একই বক্তব্য রাখা হয়েছিল। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে একই কথা বলা হয়েছিল, একই কথা প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব একই কথা বলেছিলেন, এবং একইভাবে তখন আমাদের ফিরোজ ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ওনার নেতা গিয়েছিলেন ওখানে ওই এলাকাটা দেখতে। উনি গিয়ে বলেছিলেন কিন্তু যে তখন এটা নাশকতা কিনা খুঁজে দেখা দরকার। তার মানে হচ্ছে আমি কাউকে অসম্মান করতে চাই না। দুটা বক্তব্য, একটা হচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে ফিরোজ ভাই যেটা বললেন, দুর্ঘটনার উপরে কারো হাত নাই, দুর্ঘটনার পরে তদন্ত করে প্রকৃত কারণ বলা উচিত। কারণ না হলে যদি সেটাকে আমি মনে করি, মানে ওনার নামটা বললাম কিন্তু অন্য অনেকেই বলেছেন সেটা নাশকতা কিনা, তাহলে আজকে 1 বছর পরে পর্যন্ত 2 বছর 1.5 বছর পেরিয়ে গেল, আমরা সেই নাশকতার কোনো রিপোর্ট পেলাম না কেন? ফলে যারা কথা বলবেন, এরপরে যারা প্রশাসনে থাকেন, সরকারে একই সরকারের কন্টিনিউশন, এরপরে তো আমরা একটা রিপোর্ট দেখতে চাই, এটা একটা ব্যাপার। আর ফিরোজ ভাইয়ের ওই বক্তব্যটা আমি একেবারেই সমর্থন করি যে দুর্ঘটনা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই ক্ষেত্রে আমার একেবারে ছোট করে বলি, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আজরাইল আলাইহিস সালামকে ডেকে নাকি সৃষ্টিকর্তা বলেছিলেন যে তোমাকে এই রূহ কবজের কাজটি করতে হবে, তো উনি অস্বীকার করেছেন, কোনো ফেরেশতা নিতে চায়নি। তো বললো যে কেন নিতে যাচ্ছে না? বললো সারা দুনিয়ার মানুষ আমাকে বকাবকি করবে যে আমি জান কবজ করতেছি। তখন বলছে তোমার কোনো দোষ হবে না, এক একটা উসিলার উপরে দোষ থাকবে, কখনো দুর্ঘটনা, কখনো পানিতে ডুবে মরে যাওয়া, কখনো এমনি হার্ট অ্যাটাক হওয়া, নানা রকম। ফলে দোষটা তোমার হবে না, আলটিমেটলি মানুষের জীবন শেষ হবে। এইটা আমরা যারা ধর্মে বিশ্বাস করি, এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা বৈজ্ঞানিক বিশ্লেষণে যদি আসি, যেটা আমাদের আলাল ভাই বললেন, যে মূলত একই কথা ফিরোজ ভাই বলেছেন কিন্তু ইঙ্গিত দিয়ে, যে আমরা জনগণ কি করছি। আমার কাছে মূল সংকটটা মনে হয় আইন না মানার সংস্কৃতি একটি বড় সংকট আমাদের। সেটা আপনি ট্রাফিক আইনের ক্ষেত্রে বলেন, সেটা বিল্ডিং কোডের ক্ষেত্রে বলেন, সেটা অন্য জায়গায় প্রশাসনিক দুর্নীতির কথা বলেন, যেই সুশাসনের কথা আজকে প্রধানমন্ত্রী এবং ফিরোজ ভাইরা ওনার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি একেবারে আগুনের ঘটনায় আসি। আগুনের ক্ষেত্রে পরিষ্কার, আমি একেবারে ওনার ফিরোজ ভাইয়ের সাথে একমত। 3টি পক্ষ যদি আমি দেখি, বাড়িওয়ালার ভূমিকা, ভাড়াটে যারা থাকেন ব্যবহারকারী তাদের ভূমিকা, এবং রাজুকের ভূমিকা যারা প্রশাসক, সেই ক্ষেত্রে আমাদের আজকের বক্তব্যে মনে হয় যে রাজুকই খালি ভুল করেছে অথবা সরকারই ভুল করেছে। আমাদের গণমাধ্যমে আমরা যাদের বক্তব্য দিচ্ছি, সরকার কিছু করছে না কেন, আমরা আগুনে পড়ে মারা যাচ্ছি, বিষয়টা প্রায় এরকম। কিন্তু আমি গণমাধ্যম কর্মী হিসেবে যেটুকু দেখেছি, আমাদের প্রথম কথা এই অন্যায় আছে যে বহুতল ভবনগুলো তৈরি করা হয়েছে, এর কিন্তু কতগুলো বিল্ডিং কোড আছে। 2008 সালের একটা কোড, 8 সালের আগের কোড, এর মধ্যে আবার 96 সালের কোড। সেই ভবন, বহুতল ভবনের ফায়ার এক্সিট থাকবে, ফায়ারের জন্য একটা ফায়ার সার্ভিস আসার আগে 30 মিনিট থেকে 1 ঘন্টা এটাকে সার্ভাইভ করার মতো ব্যবস্থাপনা থাকবে, যেটাকে আমরা ফায়ার এক্সটিংগুইশার বলি, আমরা ফায়ার এক্সিট বলি, ফায়ার রুট বলি, এইগুলা সেখানে সেই অনুযায়ী মানা হয় নাই অধিকাংশ বিল্ডিং। তারপর যারা কিছুটা মেনে ভবন তৈরি করেছেন, ভবন তৈরির পরপর যারা ব্যবহার করেছেন, এক একটা ফ্লোর তো আবার কিনে নেয় অথবা ভাড়া নেয়, তারা আবার সেটাকে বন্ধ করে দেয়। ফায়ারের যে এক্সিটটা থাকে, যেদিক দিয়ে সিঁড়ি, সেখানে তারা স্টোর রুম হিসাবে ব্যবহার করেন, অথবা ফায়ারের যেই জায়গা থেকে বারান্দা দিয়ে বেরোয়ার কথা, সেখানেও তারা তালা দিয়ে রাখেন। আমি একেবারে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমাদের একটি ভবনের এক ভাড়াটিয়াকে ভাড়া দেওয়া, কদিন পরে দেখি এই জায়গাটা পুরোটার মধ্যে তার, মানে একটা স্টোর রুমের তার রাখা, অথচ সেটা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। তারপরে যেটা হলো, ভাড়াটি এটাকে নষ্ট করেন। এরপর ফায়ারের নিয়ম কিন্তু দুনিয়াব্যাপী, ফায়ার কিন্তু বলে কয়ে আসবে না। আপনি 40 বছরে একদিন নাও হতে পারে, অথবা বছরে 4 বারও হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত চর্চা, ফায়ার ড্রিল করতে হয়, যেটা আমাদের কোনো প্র্যাকটিস হয় না। তারপর পানি, যেটা আমরা দেখলাম বনানীতে, ফায়ার হাইড্রেন্ট, এটা নগর পরিকল্পনার পার্ট। ফায়ার হাইড্রেন্টে পানি থাকবে না, এটা তো একটা অসম্ভব ব্যাপার যে কোনো সভ্য নগরে, সেটা আমাদের নাই। তারপরে ফায়ার এক্সটিংগুইশার আমরা বলি, এটা কোথাও রাখার নাই। এরপরে স্প্রিংকলার, যে কোনো ভবনগুলা স্প্রিংকলার সিস্টেম থাকার কথা আমাদের এখানে। আমার ধারণা, আপনি যদি জিজ্ঞেস করেন ভবন মালিকদের, 100 জনের মধ্যে 99 জন বলবে এটা আবার কি। জি। আর সাধারণ নাগরিকদের বললেন 100 জনের মধ্যে 105 জন বলবে ভাই এটা আবার কি জিনিস। ফলে এগুলা নাই। অ্যালার্ম একেবারে সামান্যতম জিনিস, আপনি সব কিছু বাদ দেন, একটা অ্যালার্মে বেশি খরচও পড়ে না। পৃথিবীর সকল দেশে আমরা অনেকেই সফর করি, সেখানে গেলে পরে আপনার রান্নায়ও যদি বেশি ধোয়া হয়, অ্যালার্ম বেজে ওঠে কিন্তু। ফলে আমাদের এখানে মিনিমাম অ্যালার্ম লাগার ব্যবস্থাটুকু করা নাই। সিঁড়ির ব্যবস্থা তো বাদই দিলাম, তারপরে সিঁড়ি যেটা আছে এটা পর্যাপ্ত কিনা। যেমন মডার্নি ভবনের কথা আমরা শুনেছি যে এটা হাতলটা এত গরম, সেটা দিয়ে তারা ধরে নিচে নামবার মতো অবস্থা ছিল না। এরপরে আমরা পরবর্তী হলো কি, আগুন লাগলো, ধরেন বিল্ডিং ব্যবস্থা করতে পারলো না, ফায়ার সার্ভিসের উপর ভরসা করলাম। বাংলাদেশের যেটা 2 নেতাই বললেন,
আপনার যে রাস্তায় আমাদের যে যানজট, ফায়ার লেন থাকে পৃথিবীর সকল সভ্য নগরে, ফায়ার লেন বলে আমাদের কিছু আছে সেটা নাই। ফায়ার লেন আছে, ফায়ার লেনে যেই গাড়িটা যাবে, যে সার্ভিস, সেই ফায়ার সার্ভিসের সক্ষমতা আছে কিনা সেই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। সবশেষ কথা হচ্ছে যে আমাদের এখানে জনসচেতনতা দরকার। আমরা মনে করি আমি বিল্ডিং বানাবো, আমি ভাড়া নেব, আর আমাকে রক্ষা করবে সরকার। এইটা যদি হয়, পৃথিবীর কোনো দেশে কোনো মানুষকে সরকার না পুলিশ রক্ষা করতে পারে, না ফায়ার ব্রিগেড রক্ষা করতে পারে। আর শেষ কথা আমি এইটুকু বলবো, আমাদের অনেকে আবার বলে কি যে বাংলাদেশের লোকজন আইন টাইন মানে না, ফলে এই কারণে এটা করা যাবে না, এরকম বলে আবার আমরা হতাশ হয়ে বাড়ি চলে যাই। আমি একেবারে এটার বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ যে আইন মেনে সক্ষমতা তৈরি করতে পারে, এর প্রমাণ হচ্ছে 5,000 গার্মেন্টস ফ্যাক্টরিকে কিন্তু অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা তারা কিন্তু প্রত্যেকটাকে কমপ্লায়েন্স মেনে অগ্নি নির্বাপক সমস্ত ব্যবহারিত করে মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেন না যায় সেই ব্যবস্থা করা হয়েছে। যদি এটা একটা নির্দিষ্ট সময় করা যায়, আমি মনে করি বাংলাদেশের প্রতিটি ভবন করা সম্ভব, কারণ সেখানে আপনার আপাতত আপনি লাভ দেখছেন না, কিন্তু আজকে যারা এই বিপদগ্রস্ত হলেন যে এই ভবনগুলায়, তারা কিন্তু ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবেন। এটা এক। দ্বিতীয়ত আরেকটা ফিরোজ ভাই বললেন যে আমাদের এখানে আমরা বলি কোনো আইনই মানে না। আমার ড্রাইভার আজকে কালকেই বলছিল এই ঘটনার পরে, বল স্যার আমার ওস্তাদ আমাকে শিখিয়েছে যে তুমি যদি জাহাঙ্গীর গেটের ভিতর দিয়ে গাড়ি দিয়ে চাও, যে চেসিসের বাঁকা চেসিস থাকে কোনো কারণে, সেই চেসিস অটোমেটিক্যালি ওটা মিস্ত্রি ছাড়াই সোজা হয়ে যায়। মানে এতটা কঠোরভাবে আইন মানে, তার মানে হচ্ছে আমরা আইন মানি। আমার কাছে শেষ এই পর্যায়ে বক্তব্য থাকবে যে আমরা যার যে অবস্থায় আছে, যে আইনগুলো আছে, এর প্রয়োগ নিশ্চিত করতে হবে। কারণ আজকে অগ্নিকাণ্ড, আপনার শিরোনামটা চমৎকার। এই সময় আমরা দুটি মৃত্যু ঝুঁকিতে প্রতি মুহূর্তে, একটি হচ্ছে সড়ক দুর্ঘটনার, আরেকটি হচ্ছে অগ্নিকাণ্ডের। এই দুইটা জায়গা থেকে আমরা রক্ষা করতে পারি। আমাদের নতুন কোনো আইন করবেন না, আল্লাহর রাস্তায় মাফ চাই ফিরোজ ভাইদের কাছে যারা আইন প্রণেতা, আপনারা যে আইনগুলো আছে এর প্রয়োগ নিশ্চিত করুন। ধন্যবাদ। আদাল ভাই এই প্রসঙ্গে যদি কিছু না বলেন তাহলে অন্য প্রসঙ্গে যাব। আমি একটু অল্প করে বলে ছেড়ে দিই। সেটা হচ্ছে যে কথাটা তো তাই দাঁড়ালো, আমি শুরুতে যেটা বলার চেষ্টা করেছি বিশ্লেষণের মাধ্যমে, অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে যেটা হয়েছে চমৎকার, এটা প্রশংসা করতেই হয়। অর্থাৎ তার আইনটা তারা মেনেছে। কেন মেনেছে? ওখানে স্বার্থের ব্যাপার আছে, এই জন্য একদম নিজস্ব গোষ্ঠীগত স্বার্থ, ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ ব্যবসায়ীদের। এখন এইটাকে মানানোর জন্য যে চাপটা প্রয়োগ করা দরকার সেটা তো হচ্ছে না। এখানে তো গভর্নমেন্টের পার্টটা আছে। আমি যেটা বলেছি দৃষ্টান্তমূলক হয় না। পৃথিবীর সমস্ত দেশে, মঞ্জু ভাই তো অনেক বেশি ভ্রমণ করেছেন আমাদের চেয়ে নিঃসন্দেহে, পৃথিবীর সমস্ত দেশে যে গ্যাপটুকুর মধ্যে সড়কে নাই, ক্যামেরা নাই, আপনি দেখবেন সেইখানে ওই বিদেশি ড্রাইভারও স্পিড লিমিট এক্সিড করে, কিন্তু যখনই ওর খেয়াল পড়ে সামনে ক্যামেরা আছে সেখানে গিয়ে সে আইন মানে, কারণ জানে এখান থেকে ছাড় পাবে না। কিন্তু আমাদের এখানে তো ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে যাওয়ার ঘটনা ক্রমাগত বাড়তে বাড়তে এই জায়গাটা এসেছে। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আপাতত ছেড়ে দিই। সেটা হচ্ছে যে লোভ হচ্ছে এমন একটা ভয়ঙ্কর ভাইরাস, এটা কিন্তু কোনো বাছবিচার করে আসে না, কোনো বাছবিচার করে আসে না। যেমন জাতীয় সংসদ নির্বাচনে যা হয়, উপজেলা নির্বাচনে এখন যেটা হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে সেখানে ওই জিনিস ঢুকেছে। এরকম সর্বক্ষেত্রেই কিন্তু সমাজের আমাদের রয়েছে। আমি আজকে আপনাদের অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো, এই প্রিভেনশন ইজ বেটার দ্যান মেডিকেশন। রমজান আসছে, খোলা জায়গায় বসিয়ে গ্যাসের চুলা দিয়ে পেঁয়াজু, তারপরে বুট, তারপরে অন্যান্য অনেক কিছু, অনেক খোলা চুলার ব্যবস্থা হবে। এগুলোর ব্যাপারে সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত, সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের পক্ষ থেকে। না হলে রমজানে আল্লাহ না করুক আবার কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড করতে পারে। ধন্যবাদ। গুলশানের দুর্ঘটনার পরে দেখেন যেই সমস্ত রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, কোনো পক্ষ থেকে সেই রিকমেন্ডেশন মানা হয়নি। তার মানে একটি দুর্ঘটনার পরে আমরা বক্তব্য শুনবো বড় বড় কর্তা ব্যক্তিদের, আমরা গণমাধ্যমে কথা বলবো, নানান রকম পরামর্শ দেব, কিন্তু কালকে লঞ্চ দুর্ঘটনা হলে পরে আমরা অগ্নি দুর্ঘটনা বাদ দিয়ে তখন লঞ্চের সার্টিফিকেট নিয়ে আলোচনা শুরু করবো। কতগুলো তদন্ত কমিটি করা হয়, হ্যাঁ, যাদের অভিজ্ঞতা কম তাদেরকে আনা হয় বেশি, যার কোনো কাজ নেই তাকে ওখানে দেওয়া হয়, এবং সে তদন্ত কমিটি একটা পর একটা, কার কোনটা প্যাঁচ খেয়ে যায় গুটি প্যাঁচের মতন তদন্ত কমিটি। আমার অন্যটি প্রসঙ্গে যেতে চাই আলাল ভাই, আমি রাজনীতির প্রসঙ্গে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে গতকালকে একটি অনুষ্ঠানে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন যে আন্দোলন করতে না পারলে সরে দাঁড়ান। সেটি হচ্ছে বিএনপির যারা নীতি নির্ধারক আছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। তাকে জন্য কোট করতে চাই, বিএনপি নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ভালো ভালো বক্তব্য দিয়ে হবে না, আন্দোলন করতে না পারলে সরে দাঁড়ান, দেশের তরুণ সমাজকে নেতৃত্ব দেন, যারা রাজপথ উত্তপ্ত করতে পারবে, বেগম জিয়াকে মুক্ত করতে পারবে, তাদের দায়িত্ব দিয়ে চলে যান, আমরা ব্যর্থদের দায়িত্ব নিতে চাই না। হ্যাঁ,
রাজনীতিতে তো খন্দকার মাহবুব হোসেন সাহেব যে কথাটি বলেছেন, এই কথাটি আপাতত শুনতে খুব ভালো লাগে এবং এটার বলার যৌক্তিকতা হয়তো ওনার পক্ষ থেকে আছে, এই জন্য উনি বলেছেন। কিন্তু পাশাপাশি যদি বাস্তবতাটা বিশ্লেষণ করা হয়, তাহলে বাস্তবতার মধ্যে আপনি দেখবেন যে প্রেক্ষিত এত বেশি পরিবর্তন হয়েছে, এত বেশি করে পরিবর্তিত হয়েছে, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মাত্রা এবং এই সঙ্গে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে একত্রিত করে বিরোধী পক্ষকে দমন করার চেষ্টা, এবং নামমাত্র বিরোধী দল একটা তৈরি করা হবে, সেটাও আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। সেখানেও চাপ থাকবে যে না অমুক না অমুক, একে বদল করে অমুককে দেন, অমুককে দিয়ে অমুককে দেন। এই কালচারগুলো কিন্তু আগে ছিল না। আর আন্দোলন বলতে যেটা আমরা বুঝাই, সে আন্দোলন বলতে আমাদের দেশে সাধারণত একটা জিনিস মানুষের ধারণা হয়ে গেছে যে আন্দোলন মানেই বাসে আগুন দাও, রোডে ব্যারিকেড দাও, চিটাগাং পোর্ট বন্ধ করে দাও, সমস্ত সারা দেশকে অচল করে দাও। ওই আন্দোলনে বাংলাদেশের মানুষকে এখন পাওয়া যাবে না। এটা হলো বাস্তবতা। বাস্তবতাটা হলো এই কারণে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ একটা, অনেকেই বলেন বিশ্বের বিভিন্ন জায়গার পণ্ডিত ব্যক্তিরা যারা আছেন অর্থনৈতিক সেক্টরে, অনেকেই বলেন যে বাংলাদেশের ডেভেলপমেন্টটা একটা মিরাকেল ডেভেলপমেন্ট। কারণ আপনি এখনও যদি দেখেন, এই সর্বশেষ জাইকা ট্রেড অর্গানাইজেশন যেটা জাপানের, তারা এই কয়েকদিন আগে একটি ইন্ডেক্স তারা শো করেছেন। সেখানে তারা দেখিয়েছেন যে শ্রমিকটি জাপানে মাসিক মজুরি পায় $100, সেই শ্রমিকটি বাংলাদেশে মজুরি পায় $51, 76 পায় ইন্ডিয়ায়, পাকিস্তানে গেলে পায় 78, এমনকি আফগানিস্তানে গেলেও আমাদের চেয়ে বেশি পায়। তো এই যে বৈষম্যটা তৈরি হয়েছে, বৈষম্যর মধ্যে দিয়ে মানুষকে রাস্তায় নামানো, জীবন ধারণ এবং একটু সমৃদ্ধির পথে যাওয়ার জন্য তারা এত ব্যতিব্যস্ত যে এই দিকে মনোযোগ দেওয়ার সুযোগ তাদের কম। তাদের ক্ষোভ আছে, দুঃখ আছে, অভিযোগ আছে, তো রাস্তায় নামার সমস্যাটা কম। আরেকটা জিনিস বুঝতে হবে, প্রধান সেনাপতি যদি একটি দলের কখনো কারাগারে থাকেন, সেখানে মতভিন্নতা থাকবেই। যেটা এর মধ্যে থেকে মাঝে মাঝে অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ পায়, সেই কথাটি উনি বলার চেষ্টা করেছেন। কিন্তু আমি যতটুকু জানি, নীতি নির্ধারণী পর্যায়ে বিশেষ করে স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন, তারা এগুলো নিয়মিত আলোচনা করছেন। এবং সে আলোচনাটা অ্যাপ্রুভালের জন্য যেখানটায় যেতে হয় সেখানেও পদে পদে বাধা। বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করা, তার শারীরিক অবস্থা, তার স্বাস্থ্য, 74 বছর বয়সী একজন সাবেক প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় কথা একজন মহিলা, একজন মায়ের জাতি, তার চিকিৎসা নিয়েও যেটা করা হচ্ছে, ওই জায়গার ক্লিয়ারেন্স ছাড়া তো এখানে হয় না। বাস্তবতাটা হচ্ছে যে পারিবারিকীকরণ তো রাজনীতিতে হয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে, এখনও চলছে। তো এখনও যদি আপনি মনে করেন যে শেখ পরিবার বাদে আওয়ামী লীগের কেউ এলে পরে নেতৃত্ব সমন্বিত থাকবে, ঠিক না। জিয়া পরিবার বাদে অন্য কেউ নেতৃত্ব এলে নেতৃত্ব সমন্বিত থাকবে, ঠিক না। এখনও ব্যাকরণ তাই বলে। সুতরাং ওখানকার কনসার্ন নেওয়াটাও তো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিএনপিতে কিছুটা সমন্বয়হীনতা আছে তাহলে এখন? হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে। না থাকলে তো এই পরিণতি হওয়ার কথা না। কারণ অনেক কিছুরই জবাব তো তৃণমূলের কর্মীরা পাচ্ছে না। সে জবাবটা দেওয়ার সুযোগের জন্যই হয়তো এই কথাগুলো বলেছেন যে আসুন আমরা বসে একবার অন্তত মত বিনিময় করি, কোথায় কোথায় ত্রুটি আছে, কিভাবে কি করা যায়। জি, ধন্যবাদ কাজী ফিরোজ হোসেন এমপি। আপনার কাছে আসি, শিরোনাম আমরা যেটি বলছিলাম যে আগামীকালকে ৪র্থ ধাপে ১০৬টি উপজেলা নির্বাচন। তো এই নির্বাচনের আগে তো ৩ ধাপ হয়ে গেল উপজেলা নির্বাচন। উপজেলা এই আগের ৩ ধাপে নির্বাচনের ভোটের পরিসংখ্যান যদি আমরা দেখি, নির্বাচন কমিশন যেটি দিয়েছে সেটি হচ্ছে যে প্রথম ধাপে অর্থাৎ উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল ৪৩.৩২%, পরের ধাপে আপনার ৪৩.25%, এর তৃতীয় ধাপে ৪১.41%। আর ২০১৪-তে সবশেষ যে উপজেলা নির্বাচনটি ছিল সেখানে গড়ে ভোট পড়েছিল ৬০%। তো এবার ভোটারদের এত অনাগ্রহ কেন ভোট দিতে? ধন্যবাদ। আমি আসলে প্রথমে একটু আগের প্রশ্নে যেতে চাই। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাহেব যে কথা বলেছেন, উনি তো ম্যাডাম জিয়ার আইনজীবী, প্রধান আইনজীবী বলা যায়, এবং উনি এখন যারা বিএনপিতে ম্যাডাম জিয়ার আইনি লড়াই করে যাচ্ছেন আইনজীবী হিসেবে, তাদের মধ্যে উনি সিভিল আইনে, ক্রিমিনাল প্র্যাকটিসে সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং প্রবীণ, যারা রেগুলার যান। তো ওনার কথা শুনে আমি পড়েছি, আমি চিন্তা করলাম যে এতদিন আমরা ভেবেছিলাম যে তারা আইনের মাধ্যমেই তাকে মুক্ত করার জন্য চিন্তা এবং চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এর আগেও কিন্তু খন্দকার মাহবুব বলেছিলেন যে আইনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, দরকার আন্দোলন। এখন দেখা গেল যে তারা এই পথটা পরিহার করার চেষ্টা করতেছে, কারণ তারা মনে করতেছে যে আইনে, উন্নত আইন নিয়ে ঘাটাঘাটি করছেন, উনি দেখতেছেন যে আইনে যেভাবে উনি বন্ধ হয়ে পড়ছেন, এখানে আইনের মাধ্যমে বোধহয়
তাকে মুক্ত করা সম্ভব না, না। তিনি সেই এটি জন্য- মিন করছেন যে তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে যেভাবে বন্দী হয়ে পড়েছে সেটা তিনি যেটি বলছেন যে সরকার এখানে যে ধরনের হস্তক্ষেপ করছে সে কারণে আইনি পথে বেগম জিয়াকে মুক্ত করা সরকার সম্ভব তো নয়। দেখেন সব সরকারি হস্তক্ষেপ করে, আমরা আইব খানের আমলে হস্তক্ষেপ দেখেছি, তারপরে মোনাম খানের আমলে দেখেছি, তখন তো জেল খেটেছি, বিএনপি আমলে দেখেছি, আমাদের আমলে সবাই দেখেছে, এখনো দেখে সমস্ত সরকারের কিছু হস্তক্ষেপ থাকে। কিন্তু এই সমস্ত ব্যাপারে কোর্ট, সর্বোচ্চ আদালত কিন্তু অনেক হস্তক্ষেপ করে এরশাদ সাহেবকে তারা বাইরে রাখতে পেরেছে, তাকে সমস্ত মামলা থেকে মুক্ত করতে পারেনি, আমরা বাইরে রাখতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে কি যে সেক্ষেত্রে তো বিএনপি সমঝোতার অভিযোগও করে। না, সেটা অন্য কথা, আপনি অভিযোগ সবাই করতেই পারেন, একজনের বিরুদ্ধে অভিযোগ করাটা তো সবার একটি ইয়ে আছে, অধিকার আছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে এখন তো তারা কি একদমই ছেড়ে দিলেন যে আইনের মাধ্যমে তাকে বের করা যাবে না? এবং তাই উনি বলছেন কি যে যারা তাকে আন্দোলনে ভয় পান তারা দল থেকে দূরে চলে যান অথবা রিটায়ার করেন, অবসরে চলে যান, যারা নেতৃত্ব নতুন হবে, যারা ওনাকে মুক্ত করতে পারবে, আন্দোলন করে সংগ্রাম করে তারাই থাকবেন দলে। তা আমার মনে হয় যে এটা উনি যেটা বলছেন তৃণমূল নেতারা খুব উজ্জীবিত হবে, কিন্তু এটা বাস্তব না। কারণ বাস্তব হচ্ছে যারা স্ট্যান্ডিং কমিটিতে আছে তারা অ্যাকচুয়াল আন্দোলন করার খুব একটা আগ্রহ তাদের আছে বলে আমার মনে হয় নাই। আমার এখনও মনে হয় না, কারণ আমার নেতা যখন কারাগারে ছিল আমাদের কোথাও মিটিং করতে দেওয়া হয় নাই। তার মধ্যে আমরা মামলা মোকদ্দমা টিআই গ্যাস অনেক কিছু হয়েছে, তারপর আমরা জেল গেট পর্যন্ত গেছি, অনশন পর্যন্ত করছি, প্রত্যেক জায়গায় গেছি, অ্যাটর্নি জেনারেল বাড়ির সামনে ধারণ মিছিল করেছি, সবই করছি। কিন্তু বিএনপি কেন জানি এখন ওই পত্র পরিষ্কার করছে, আইনের দিকে ঝুঁকছে, এবার তার প্রধান আইনজীবী বলে যে আইনের মাধ্যমে হবে না। আমরা খুব কনফিউজ এটা নিয়ে। এখন আপনার কথা আসছি, ভোট কেন কম পড়েছে, এইটা দেখেন, জনগণ যখন দেখে যে একটি দল নির্বাচন পরিহার করেছে, এই উপজেলা নির্বাচনে বিএনপি আসতেছে না, যদিও ফাঁক ফোকর দিয়ে তাদের 2-4 জন ইলেকশন করতেছেন যেখানে সুবিধা পান, কিছু এক্সপেলও করছে, তখন দেখে কি যে এই যে এদের মধ্যে ইলেকশন হচ্ছে, একজন নৌকা দাঁড়াইছে আর 3 জন নৌকার বাইরে ওই আওয়ামী লীগের লোক অথবা স্বতন্ত্র দাঁড়াইছে, অথবা এর মধ্যে একজন জিতবে, তাদের কোনো অসুবিধা নেই। সেই জন্য তারা যে 43% ভোট আনতে পেরেছে এটা কিন্তু কম কথা না, এটা একটা ভালো সংখ্যক ভোট। তার মানে কি আওয়ামী লীগের ভোটাররাও, মানে আমরা যায় না। দেখেছিলাম যে 2.5 মাস আগে যে 30শে ডিসেম্বর যে জাতীয় নির্বাচনটি হলো, সেখানে আমরা একটি পরিসংখ্যান আমরা এরকম দেখেছি, ধরেন একটি উপজেলা নিয়ে যদি একটি নির্বাচনী আসন হয়, সেই উপজেলাতে আমরা দেখেছি এরকম যে আওয়ামী লীগের প্রার্থী যিনি এমপি পদে নির্বাচন করেছেন তিনি ভোট পেয়েছেন 1,24,000-এর মতো। আমি বলছি রাজশাহীর বাগমারার কথাই যদি ধরেন, রাজশাহী 4 আসন সেটি। আর এই নির্বাচনে, উপজেলা নির্বাচনে, সেখানে আওয়ামী লীগের যিনি চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন তিনি ভোট পেয়েছেন মাত্র 36,000। তো আওয়ামী লীগের ভোটাররাই কি আসলে আগ্রহী না? না, আগ্রহী মানে এরা মনে করছে যে আমাদের দুটো জিনিস আছে, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ যদি ইলেকশন হয়, অনেকে ভোট দিতে যান না। কেন যান না? যে আমি কার শত্রু হব, এই 2 জনে বা 3 জনে একজন তো হবে। আমি এবার জিজ্ঞেস করছি, আমাদের দেশে ওপেন করে দিচ্ছে ইলেকশন, গোপালগঞ্জ কোটালীপাড়া ওপেন করে দিচ্ছে, আমার বাড়িতে কেউ ভোট দেয় নাই। আমি জিজ্ঞেস করলাম, ভোট দিন যাও না, ভোটের দিন যাই না কেন? এই হবে তো ওই 2 জনে একজন, তার মধ্যে আমরা যাই আবার কার পক্ষ নেবো না নেবো খামাখা, একই তো জিনিস। 3 জন দাঁড়িয়েছে, অতএব একজন হয়ে যাবে, সেই কারণে তারা আর ভোট দিতে হয়। ওইখানে যদি বিএনপি থাকতো তাহলে আমাদের বাড়িওয়ালারা সবার আগে সকাল 8টার সময় ভোট দিত, গ্রাম শহর ডাকে এই করে ভোট দেওয়ার ব্যবস্থা করতো। যেহেতু বিএনপি যায় নাই, তারা অনেকেই এই নির্বাচনে মনে করছে যে আওয়ামী লীগের একজন হবেই, এইখানে হার যেটা ওদের মধ্যে, সেটা অনেকে যায় না। তারপর বলবো যে এই যে 43% ভোট, এইটা কিন্তু সলিড ভোট। উপজেলা নির্বাচনে প্রার্থীরা এত বেশি, কারণ এখানে একই দলের প্রার্থী, কেউ কেউ সরাতে পারে না, এবং এত বেশি এজেন্ট দেয়, এখানে কিন্তু ভোট কাটাকাটি করতে পারে না। মঞ্জু ভাই, আলাল ভাই একটি কথা বলছিলেন যে একটি দলের প্রধান নেতা যখন অনুপস্থিত থাকেন বা জেলে থাকেন, তখন কিছুটা সমন্বয়হীনতা থাকতেই পারে বা দেখা যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, সেটি সব দলের ক্ষেত্রে তিনি বলছেন। এই জায়গাটাতে আপনি একটু বিশ্লেষণ করবেন কিনা? মানে একেবারেই আমি বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি আলাল ভাই। 3টি পয়েন্ট আমরা যারা গণমাধ্যমে কথা বলি অথবা চায়ের টেবিলে কথা শুনি, কথা বলি, সেখানে কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে। এবং দুঃখের বিষয় হচ্ছে আমাদের বড় রাজনৈতিক দলগুলোতে শ্রদ্ধা রেখেই বলছি নেতাদের প্রতি, তারা সহজে এই নিজের দুর্বলতা অথবা নিজের আত্মসমালোচনামূলক বিষয়গুলোকে গণমাধ্যমে বলেন না। আলাল ভাই কিন্তু তাদের ব্যতিক্রম।
ফিরোজ ভাই তার দলের ব্যাপারে অনেক সময় অনেক কথা বলেন, এই দুজন নেতাই ব্যতিক্রম। উনি তিনটি কথা বলেছেন। একটি বলেছেন যে এখন আন্দোলনের ঢংটি বদলে গেছে। একটা হচ্ছে যে আগের মতো আপনি রাস্তায় নেমে পড়া, বাসে আগুন দেওয়া, এই ধরনের আন্দোলনে এখন লোক পাওয়া যাবে না। এইটা একটা উপলব্ধি। এই উপলব্ধি আলাল ভাইয়ের মতো অনেক নেতাই যারা সরকারি দলে নাই, তার বাইরে অনেকেই কিন্তু তার সাথে একমত না। তারা এখনও সেই স্বপ্ন দেখেন অতীতের মতো আগুন জ্বালিয়ে অথবা রাস্তা অবরোধ করে রেল লাইন উপরে ফেলে বাংলাদেশে আন্দোলন হবে। বাংলাদেশে মানুষ সেই পর্যায়ে নেয়। দ্বিতীয় আরেকটি কথা উনি বলেছেন যে ৭৪ বছর বয়সের একজন নেত্রী, তার চিকিৎসার জন্য সরকার এক ধরনের ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পারিবারিক একটি ঐতিহ্যের কারণে শেষ পর্যন্ত নির্দেশনা তার কাছ থেকেই নিতে হয়। যদিও একটি বড় স্ট্যান্ডিং কমিটি, তারপর ওনাদের ভাইস চেয়ারম্যানদের কমিটি আছে, ওনারা জয়েন্ট সেক্রেটারি অনেক বড় বড় নেতারা আছেন, নির্দেশনাটা ফাইনাল নির্দেশনা। আর সর্বশেষ উনি নিজেই বলেছেন সমন্বয়হীনতা, যেটা আপনিও প্রশ্ন করলেন। আমি মনে করি এই আত্মসমালোচনাগুলো যদি ওনারা জেনে তাদের সেই অনুযায়ী পথ নির্দেশনা নিয়ে সামনে এগিয়ে যেতে পারতেন, আমার বিশ্বাস তাহলে বিএনপি তাদের দলের জন্য অনেক অগ্রগতি সাধন করতে পারত, সেটা নির্বাচনে অথবা নির্বাচনের বাইরে, যেটা নাকি প্রকৃত অর্থে গণতন্ত্রের জন্য অবদান হতো। দুঃখজনকভাবে আপনি যেটা বললেন এর আগের প্রশ্নে, যে উপজেলা আপনি এর আগের উপজেলা 60% দেখলেন, এখন 41% কেন? আপনার মনে আছে 2014 সালের যে নির্বাচনে, যেটা বিএনপি যায়নি, 5ই জানুয়ারি নির্বাচনে, সংসদ নির্বাচনে যায়নি, কিন্তু তার পরপরই কিন্তু উপজেলা নির্বাচনে তারা গিয়েছিল। সেটাও কিন্তু একটি বড় কারণ যেখানে বাংলাদেশের বড় তিনটি দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের মধ্যে যখন প্রতিদিন দেখে বাংলাদেশে কিন্তু, বাংলাদেশের পৃথিবীর কোথায় কিন্তু ভোটাররা সউদ্যোগে ভোট দিতে যায় 30%, মানে যারা অতি সচেতন নাগরিক, হয় তরুণ বা যেই বয়সের হোক, আর বাকি 70% লোককে কিন্তু উদ্বুদ্ধ করে আনতে হয়, সেটা হয় দল অথবা প্রার্থীরা আনে। গত নির্বাচনের কথা বলি আমি, জাস্ট দুটা বাক্য। 23শে ডিসেম্বরের নির্বাচনে আমি ব্যতিক্রমী নির্বাচন দেখলাম। এর আগে সবসময় কিন্তু আমার দুই নেতা আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল বলে থাকি, সকল প্রার্থীরা ভোটার নাম্বার সহ রিসিট ভোটারের বাড়িতে পাঠাতেন। এবারই আমি দেখলাম যে কারো বাড়িতে কিছু না, আমি নিজে ভোট দিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে আমার ভোটার নাম্বারটা সংগ্রহ করতে হয়েছে। সেটা কখন করে? যখন দেখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই নেতা প্রার্থী, ফলে ওনার দলের পক্ষ থেকে হয়তো ধানের শীষ, ওনার পক্ষ থেকে নাঙ্গল সহ ওই রিসিটটা দিলে ওনারা প্রার্থী সেটা নিয়ে যায়, এমনকি যাওয়ার সময় বলে আসে ভাই ভোটটা দিতে যায়। ফলে এই যে না বলাটা, আহ্বান না জানানো, এটাও আমি মনে করি একটি বড় কারণ। সে জায়গায় আমার কাছে যেটা বলার, সমন্বয়হীনতার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে বাস্তবতা কি, একটা হচ্ছে আন্দোলনের ঢংটা বদলে গেছে, দ্বিতীয় হচ্ছে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রধান, তাদের আইনজীবীদের, দুজন আবার বিজ্ঞ আইনজীবীও আমার পাশে বসা, বিএনপির অনেক বিজ্ঞ আইনজীবীদের পরামর্শে আমরা যতটুকু গণমাধ্যমের কর্মীরা খবর রাখি, ওনাকে একটা ধারণা দেওয়া হয়েছিল কিন্তু যে এই মামলায় উনি জিতে যাবেন। এবং ফিরোজ ভাই যেটা ব্যাখ্যা করে বললেন, বাংলাদেশে মানুষের কিন্তু এখনো শেষ ভরসার স্থল হচ্ছে বাংলাদেশের উচ্চ আদালত। সেখানে কিন্তু একেবারে মোটামুটি ট্রান্সপারেন্ট, এমনকি সর্বশেষ নির্দেশনায় বলে দেওয়া হয়েছে সাংবাদিকদেরও কিন্তু কার্যবিবরণী প্রকাশ করতে দেওয়া হবে। সে জায়গায় কিন্তু আমরা জানি যত রকমের মারপেচি দেন, শেষ পর্যন্ত কিন্তু এই মামলাগুলোতে বিজ্ঞ আইনজীবীরা মানে যুক্তিতর্ক দিয়ে ন্যায় বিচার আনার চেষ্টা করেন। এরকম উদাহরণ অনেক আছে। কিন্তু আলাল ভাই নিজেও কিন্তু অনেকগুলো মামলার আসামি, তিনি কিন্তু এখনো জামিনে আছেন, আমাদের সাথে কথা বলছেন। আমার ধারণা তখন এক ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে উনি কিন্তু মামলাটি লড়তে গেলেন এবং লড়তে গিয়ে আজকে উনি কারান্তরালে। এমনকি এমন কথাও তো আমরা শুনেছি যে ওনাকে 3 দিন পরে চলে আসবেন, 3 দিনের জায়গায় আজকে তো আমরা 1.5 বছর পেরিয়ে যেতে দেখলাম। এই জায়গায় আমি মনে করি যেটা ওনাদের একটা অসহায়ত্ব, যে আইনজীবীরা পরামর্শ দিয়েছিলেন তারা ঠিকভাবে লড়তে পারলেন কিনা। দ্বিতীয়ত আন্দোলন করে যে হয় না এটার প্রমাণিত হয়েছে গত 1.5 বছরে। আবার এই বিএনপির নেতারাই, বিজ্ঞ আইনজীবীরা যখন বলেছেন যে উনি কারাগারে থাকলে প্রতিদিন 10 লাখ ভোট বাড়বে, তখন কিন্তু এটার অন্যরকম ব্যাখ্যাও আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু সবশেষ আমরা সমন্বয়হীনতা দেখলাম নির্বাচনের সময়। বিএনপির মতো একটি দল বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, তারা বড় দল যদি মনে করেন কেবল বিজয়ের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব আর না হলে আমি করব না, তাহলে কিন্তু গণতন্ত্রের কল্যাণ হয় না, তাদেরও কল্যাণ হয় না। আজকে আমরা কি দেখলাম নমিনেশনের ক্ষেত্রে, আলাল ভাইয়ের মতো জয়েন্ট সেক্রেটারি, একজন ভোকাল লোক, যখন বিএনপির 5 জন লোক গণমাধ্যমে সক্রিয়, তাদের মধ্যেও যখন উনি থাকেন, উনি সেখানে নমিনেশনের মধ্যেই নাই। আমরা এমন অনেক ত্যাগী নেতাকে দেখলাম তারা নমিনেশনে নাই, সেখানে 3 জনকে দেওয়া হলো, শেষ মুহূর্তে আবার কাকে দেওয়া হবে ঐক্যফ্রন্ট এটা জানে না, আসলো জামাত।
এই যে নানান রকমের কথা, ওনারা জয় বাংলা স্লোগান দেন, আবার জামাত পাশে, এরপরে আবার মূল নমিনেশন আসে দেশের বাইরে থেকে। সামগ্রিকভাবে আমি মনে করি বিএনপির পথ চলাটা, যারা এখানে আছেন বেগম জিয়ার বাইরে, তারাও কিন্তু তাদের নেতৃত্বের সংকট, একটা হচ্ছে একজন হলো কারান্তরালে, আরেকজন দেশান্তরে, ফলে দুই অন্তর বাদ দিয়ে যারা সক্রিয় রাজনীতিবিদ তারা যদি রাজনীতি করতেন হয়তো আমাদের কল্যাণ হবে। তবে আমি মনে করি বিএনপির এই দুর্বল হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সামগ্রিকভাবে আমাদের সাধারণ মানুষের, তাদের অনেক কর্মী আছে যারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, তারা আজকে নির্বাচনে অংশ নিতে গিয়ে দল থেকে বহিষ্কৃত হয়, এটাও কিন্তু আমাদের জন্য খারাপ। আলাদা এই প্রসঙ্গটাতে আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে 14 সালের উপজেলা নির্বাচনের কথা বলছিলেন, জাতীয় নির্বাচনে জানেন আপনারা উপজেলাতে গিয়েছিলেন বা সব স্থানীয় সরকারে গিয়েছিলেন। এবারে আমরা দেখি বেশ কয়েকজনকে, 100 জনের বেশিকে আপনারা বহিষ্কারও করেছেন, যারা উপজেলা নির্বাচনে অংশ নিতে যাচ্ছিলেন বা উপজেলা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ছিলেন। তো আপনাদের তৃণমূলের যারা, তারা উপজেলা নির্বাচনে যেতে চায়, কেন্দ্র কেন চাচ্ছে না, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কিনা আপনি? এখানে কেন্দ্রের দায়িত্বটা অনেক বেশি। তৃণমূলের চিন্তা ভাবনাটা যদি শুধু আবেগ কিংবা প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটার কতটা ঠিক কতটা ত্রুটিপূর্ণ এটা দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। এই যে কথাটি মঞ্জু ভাই বলেছেন, সেই প্রসঙ্গে আমি শুধু এটুকুই বলবো যে কবির নামটা আমার এই মুহূর্তে মনে নেই, উনি লিখেছিলেন এভাবে যে মিথ্যা যেখানে শিল্প, ভালোবাসা সেখানে অল্প, বাকিটা বুঝে নাও গল্প। আমরা স্থানীয় সরকার নির্বাচনে মেয়র এবং উপজেলা এই দুইটি জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতায় ছিলাম, ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ, তারপরেও কিন্তু পরিণতি কি হয়েছে? হয় মেয়র, না হয় উপজেলা চেয়ারম্যান, না হয় ইউনিয়ন চেয়ারম্যান জেলখানায় কোনো নাশকতার কল্পিত মামলায়, এবং আর না হলে এলজেডি মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে সে বরখাস্ত, তারপরে জেলখানায়, আবার কিছুদিন পর ফেরত আসলো উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে, আবার কিছুদিন পর জেলখানায়, এবং করলো কি জেলখানায় তাদেরকে পাঠিয়ে দিয়ে মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করে ওই জায়গাটায় সুপারসিড করে বসিয়ে দেওয়া হতো আওয়ামী লীগের প্রতিনিধিদেরকে। তো নির্বাচন তো আমরা করে দেখিয়েছি স্থানীয় সরকার, লাভটা কি হচ্ছে? বরং ক্ষতি বেশি হচ্ছে, আমাদের নেতাকর্মীরা নিগৃহীত হচ্ছে, সব কিছু দিক থেকে তারা বঞ্চিত হচ্ছে, নিঃশেষ হচ্ছে। সে জায়গাটায় প্রোটেকশন দেওয়াটা তো আমাদের একটা দায়িত্ব। আর যেখানে চিফ ইলেকশন কমিশনার বলছেন, সর্বশেষ যিনি বলেছেন, উনি তো এক একদিন এক একটা বাণী দেন। সর্বশেষ বলেছেন যে ভোটার উপস্থিতিটা যে কম, এর জন্য সরকার দল দায়ী। এর আগে বলেছেন যে আগের রাতে যেহেতু ব্যালট বাক্সে ব্যালট ভরতে না পারে, এজন্য আমরা ইভিএমে সব জায়গায় ভোট নেব। তার মানে সবই স্বীকার করে নিচ্ছেন। ওই জন্যই এই কবিতার দুটি লাইন আমি বলেছি, মিথ্যা যেখানে শিল্প। এই যে একটা প্রতারণা মানুষের সঙ্গে, প্রতারণার মধ্যে একটা অংশীদারিত্ব নিয়ে জয়লাভও যদি আমি করি, সেখানে হয়তো কলমের এক খোঁচায় হয় কারাগারে, না হয় আমার পদ নেই। সুতরাং এই অহেতুক শক্তি ক্ষয় করতে কে যায়, এটা দেখার বিষয়টাই আমাদের দাঁড়িয়েছে। আরেকটি যেটা বলেছেন যে আমাদের আইনজীবীরা অসফল হয়েছে, এইখানটায় পরিষ্কার করে সাধারণ পর্যায়ের মানুষও বোঝেন যে আইনজীবীদের অসফলতার মাত্রা যদি কিছু থাকেও একটা পর্যায় পর্যন্ত, আলটিমেটলি বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে, অন্য কোনো কারণ নেই। আপনি দেখেন সর্বোচ্চ আদালত থেকে সমস্ত মামলায় উনি জামিনে আছেন, কিন্তু এই মামলাগুলোই পরবর্তী তারিখে যখন ম্যাজিস্ট্রেটের কোর্টে যাচ্ছে, যে ম্যাজিস্ট্রেট আদালতটি এসকে সিনহাকে বিদায় করে, অপমানজনকভাবে বিদায় করে দেওয়ার পরে আইন মন্ত্রণালয়ের অধীনে গেছে, এসকে সিনহা থাকা অবস্থাটা আইন মন্ত্রণালয়ের অধীনে ছিল না, এখন ওখান থেকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে বলে দেওয়া হয় জামিন দেবে না, অথবা তারিখ ডেফার করে 3 মাস পরে দেওয়া হয়। এখন আবার হুমকি দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে কেরানীগঞ্জে। অর্থাৎ টানা হেঁচড়া করতে করতে ওনাকে এমনভাবে কৌশলে নিঃশেষ করার একটা প্রচেষ্টা, যেটার মধ্যে একটা দিয়ে স্পষ্ট প্রমাণিত এবং প্রতিভাত যে ওনাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করা, তাহলে বিএনপিকে হয়তো নিঃশেষ করা যাবে, কিন্তু এটা ঠিক না। তাহলে 75-এর 15ই আগস্টের পরে এর চেয়েও করুণ অবস্থা আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগ সাস্টেন করতো না। বিএনপির এরকম চরম দুর্যোগ বিভিন্ন সময় এসেছে, বিএনপি সাস্টেন করার কথা না, কিন্তু জনপ্রিয়তা এবং ব্যাপ্তি দুটোই বিএনপির কিন্তু বেড়েছে। সুতরাং আমাদের মনে হয় যে অন্তত মানবিক কারণে হলেও বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত, এবং তার আগে অনতিবিলম্বে তার সুচিকিৎসার ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। আলাল ভাই বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়া মুক্তি পাচ্ছেন না। এটা তো ধরেন আমরাও বলছি, আমার নেতা যখন টানা 6 বছর জেলে ছিল, 5টি আসনে জয়লাভ করেছে জেলে বসে, তারপর উনি বিরতি পায় নাই, ওত নিয়ে আবার জেলে চলে গেছে, সংসদে আসতে পারেন নাই। এগুলো তখন আমরা বলছি যে একদম রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এগুলো বলি, কিন্তু যেগুলো বাস্তব সেটা হচ্ছে যে উনি জেলে আছেন এবং ওনার এতগুলো মামলা, এমন মামলার জট এমনভাবে বেঁধে গেছে যে সহসা মামলা
এই জট খুলে বেরোনো কঠিন। আমি সবসময় বলেছিলাম, গত বছর বলেছি যে ওনাকে দীর্ঘমেয়াদী জেলে থাকতে হবে মামলার মোকদ্দমা নিয়ে। সেদিকে নজর ওনারা ভুল করছেন। যদি এই নির্বাচনে ওনারা এসে খুব ভালোভাবে করতো, আসলো একটা বড় ফ্রন্ট করে, আমরা খুব হইলাম যে আশ্বস্ত হইলাম যে এটা আড্ডাআড্ডি ইলেকশন হবে, বড় ফ্রন্ট। এই ফ্রন্ট করে এসে যদি ওইভাবে সবাই গাছছাড়া না দিয়ে নির্বাচনটা করতো। গাছ ছাড়া কেন? বিএনপি তো বলে যে তাদেরকে নির্বাচনের মাঠে থাকতে দেওয়া হয়নি। থাকতে দেওয়া হয় নাই, যারা রয়েছে তারা তো দেখছে। থাকতে দেওয়া হয় না ঠিক না, থাকতে হয়। থাকতে কেউ কেউ দেয় না। খেলতে নামলেই সবাই জিততে চায়, তখন আর উপর থেকে নির্বাচন, আমি বলতেছি নির্বাচন কমিশন যতই হুইসেল দিক কাজ হয় না। সমস্ত নির্বাচন কমিশন হুইসেল দিয়ে খেলায়। আমি শুধু ওনাকে দোষ দিবেন, ওনা আগে যারা ছিল ওনার থেকে ভালো। কিন্তু আগের রাতে তো ভোট হয় না কোথাও, আগের রাতে কেউ দেয় না, থাকতে হয় না। আগের রাতে কোথাও ভোট হয় না, এইটা তো একটা মানে লড়তে হয়। আমি যদি জানি যে আমি দাঁড়িয়ে আপনাকে সহায় দিয়ে আমি ভোট কাটতে পারবো, তাহলে আমি তো এটা করবোই। আমাদের সময় করছিলাম। আমি ফিরোজ ভাইয়ের কথা সরাসরি প্রতিবাদ আমি করব না, তবে আমি একটি ঘটনা আপনাকে বলি। একজন ব্রাহ্মণ বাজার থেকে একটি পাঁঠা কিনে সাজির মধ্যে করে মাথায় নিয়ে উনি যাচ্ছেন পুজো দেবেন বলে। তা 3 ঠক মিলে, 3 বাটপার মিলে পরামর্শ করলো যে এটা খেতে হবে কিন্তু ব্রাহ্মণকেও আঘাত করা যাবে না। তখন তারা করলো কি, বিভিন্ন গলির মুখে মুখে দাঁড়িয়ে থাকলো। ব্রাহ্মণ যাচ্ছে আর প্রথমজন বলছে, আরে ঠাকুর আপনি কি করেছেন, কুকুরের বাচ্চা কিনে নিয়ে আপনি মাথায় করে যাচ্ছেন, ছি ছি ছি, আমি সারা গ্রামে বলে দেবো। ব্রাহ্মণ বলে, যা বেটা। দ্বিতীয়জন আরেক জায়গায় দাঁড়িয়ে থেকে বললেন, আরে সর্বনাশ, আপনি তো কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছেন, আপনার কাছে গিয়ে তো আর পুজো করা যাবে না, শিগগির যান গঙ্গা স্নান করে আসেন। তৃতীয়জন আরেক জায়গা থেকে বেরিয়ে তার পায়ের কাছে পড়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বলল, হায় হায় ঠাকুর, আপনি সর্বনাশ করেছেন, আপনি কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছেন, গ্রামবাসী তো আপনাকে আক্রমণ করবে। তখন ব্রাহ্মণ মনে করলো যে আমি হয়তো ভুলই করেছি। সে মাথা থেকে ওই পাঠাটা ফেলে দিয়ে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করে পবিত্র হয়ে আসলেন। আর এই 3 বাটপাড়ে মিলে মজা করে ওইটাকে জবাই করে খেলো আর কি। এখন বাংলাদেশটা কোন পর্যায়ে গিয়েছে আমি জানি না, তবে এরকম হয়েছে কিনা মাঝে মাঝে আশঙ্কা জাগে আমার। আপনাকে শেষ করব, শেষ কথা এইটুকু বলবো, ফলে ব্রাহ্মণদের, বিএনপি যদি ব্রাহ্মণের প্রতিনিধিত্ব করে, তাদের বোঝা উচিত এই সমাজের বাইরে তারা না। যেটা ফিরোজ ভাই বললেন, আমরা তো একেবারে ৭৭ থেকে নির্বাচনগুলো দেখে আসছি। 3টি বড় দলের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা নিয়ে আমার শেষ বক্তব্য হবে যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতেই যেহেতু টিকে থাকতে চায়, সেই ক্ষেত্রে যে কজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা যদি সংসদে গিয়ে উচ্চ কণ্ঠে বেগম জিয়ার মুক্তির কথা বলেন, এমনকি উপজেলা নির্বাচনগুলিতে তারা যদি অংশ নেন, তাহলে তাদের অস্তিত্ব তৃণমূলে টিকে থাকবে। এবং আমি শেষ ভরসা দিতে চাই, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে। ওই যে যাদের কথা বললেন আলাল ভাই, কাকে বহিষ্কার, কাকে চিঠি দিয়ে বাদ দেওয়া হয়েছে, সবই কিন্তু আমরা গণমাধ্যম প্রচার করেছি। ফলে জনমত যদি আপনার পক্ষে থাকে, তাহলে কেউ আপনাকে দাবায় রাখতে পারে না। মঞ্জুরুল ইসলাম, সৈয়দ মওদুদ হোসেন আলাল, কাজী ফিরোজ রশিদ এমপি, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।